নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম তারানাথ তান্ত্রিক ও কর্ণপিশাচীর ফাঁদ। লিখেছেন সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। রাতের গহীন অন্ধকারকে ভেদ করে যজ্ঞের গগনচুম্বী অগ্নিশিখা আলোকিত করে তুলেছে নির্জন শ্মশানের নদী বেষ্টিত প্রান্তটিকে। যজ্ঞকুণ্ডের ঠিক সম্মুখে বসে রয়েছে কালিকালিপ্ত এক ক্লেদময় যুবক। যুবকের সম্মুখে তথা যজ্ঞকুণ্ডের বিপরীত প্রান্তে বসে রয়েছে লাল কটিকা পরিহিত এক বৃদ্ধ তান্ত্রিক। যজ্ঞকুণ্ডে চ্যুত কাষ্ঠ আহুতি দিয়ে এক বৃদ্ধ তান্ত্রিক বলে উঠলেন, বৎস, আর একবার মনের সাথে সলা পরামর্শ করে নাও। মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব রেখে সাধনা করা উচিত নয়। তোমাকে আগেও বলেছি এবং আবারও বলছি, আরও একবার তুমি ভেবে দেখো। তান্ত্রিকের সামনে বসে থাকা যুবকটি উদ্যত স্বরেই বলে উঠল, যা ভাবার আমি তা আগে ভেবে নিয়েছি তান্ত্রিক মশাই। অনেক আগেই দৃঢ় সংকল্প করেছি, ওই শক্তিকে আমি নিজের মুষ্টিগত করবই। যে মনস্কামনা নিয়ে তুমি এই সাধনা করছো তা পূর্ণ হবে ঠিকই, কিন্তু যদি পরবর্তীকালে এই শক্তি কোনো কারণে তোমার উপর রুষ্ট হয়, তাহলে এটি তোমার জীবনকে বিপর্যস্ত করার, এমনকি তোমার প্রাণনাশেরও কারণ হতে পারে। তাই সদা সর্বদা তোমাকে এই শক্তির মনোনীত বা হৃদয়াকাঙ্ক্ষী কার্যগুলি করে যেতে হবে। তাই বলছি বৎস, এই ভয়ঙ্কর শক্তির সাধনা থেকে বিরত হও। যুবকটি এবার কিছুটা রাগান্বিত স্বরেই বলে উঠল, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে এই সাধনায় আমাকে সহায়তা করবেন, তবে কেন বারবার আমাকে বাধা দিচ্ছেন আপনি? তুমি জানো না বৎস, এই অপশক্তি কতটা ভয়ঙ্কর। নেহাত আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, না হলে আমি এই সাধনায় তোমাকে কখনোই সাহায্য করতাম না। কিন্তু আমার দুর্ভাগ্য, এখন আমাকেও এই পাপের অংশীদারি হতে হবে। এ কথা বলে বৃদ্ধ তান্ত্রিক মন্ত্র উচ্চারণের দ্বারা যজ্ঞের প্রারম্ভ করলেন। যজ্ঞ শুরু করার পর বৃদ্ধ তান্ত্রিক যুবকটিকে উদ্দেশ্য করেই বললেন, এই যজ্ঞকুণ্ডের চারপাশে যে বলয় রেখাটি আমি টেনেছি, আজ থেকে ঠিক 21 দিন পর্যন্ত তুমি এই বলয় রেখার মধ্যেই থাকবে। মল মূত্র আহারাদি এখানেই সম্পন্ন করবে। 21 দিবসের পূর্বে যদি ঘুণাক্ষরেও তুমি এই সুরক্ষা বলয়ের বাইরে একটি পা পর্যন্ত রাখো, তাহলেও তোমার প্রাণ নাশের সম্ভাবনা প্রবল। কারণ এই সাধনা একবার শুরু করলে সাধক হয়ে ওঠে সমস্ত অপশক্তি দৃষ্টিকেন্দ্র। তাই সাবধান, এই বৃত্তরেখা থেকে তোমার দেহের তিল পরিমাণ অংশকেও বের করবে না তুমি। যুবকটি উৎসাহের সাথেই বলে উঠল, ঠিক আছে তান্ত্রিক, আমি তাই করব। তান্ত্রিক এবার খানিকটা হেসে উঠেই বললেন, শুধুমাত্র এটুকুতেই শেষ নয় বৎস। এই সাধনা করার সময় আরও কঠিন পরিস্থিতি তোমার সম্মুখে এসে উপস্থিত হবে। সমস্ত অপশক্তি, ভূত, পিশাচ, পেট, এমনকি সেই শক্তিও সাধনার সময় তোমার মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করবে, যাতে তুমি মাঝপথে সাধনা ছেড়ে পালিয়ে যাও। ঘটনাক্রমে তুমি যদি সাধনা সমাপ্ত না করতে পারো, তাহলে তোমাকে প্রাণে মরতে হবে। তাই দৃঢ় সংকল্প নিয়েই সাধনা শুরু করবে। তোমার সম্মুখে যতই দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হোক না কেন, মন্ত্র উচ্চারণ তুমি বন্ধ করবে না।
মন্ত্র উচ্চারণ বন্ধ করলেই তোমার ভবলীলার সমাপ্ত হবে। ঠিক আছে তান্ত্রিক, ঠিক আছে। আর হ্যাঁ, আরও একটি কথা, যে মন্ত্রটি তোমাকে উচ্চারণ করতে বলেছি সেটি প্রতিদিন সাধনা করার সময় গুনে গুনে 1005 বার উচ্চারণ করবে। তুমি তাহলে সাধনা শুরু করো। আমি আর এক মুহূর্ত সময় এখানে অতিবাহিত করতে পারবো না। বাকি পথ তোমাকে একাই এগোতে হবে। এ কথা বলে বৃদ্ধ তান্ত্রিক উঠে দাঁড়ালেন। ওনাকে উঠতে দেখে যুবক করজোরে প্রণাম জানালো। বৃদ্ধ তান্ত্রিক যুবকটির উদ্দেশ্যেই বললেন, তথাস্তু, ঈশ্বর যেন তোমাকে রক্ষা করেন। তারপর ধীরে ধীরে তিনি যজ্ঞস্থল থেকে হেঁটে দূরে যেতে শুরু করলেন। জ্যোৎস্নার স্বল্প আলোতে তান্ত্রিক ক্রমশ ধীরে ধীরে চক্ষু যুগলের নাগালের বাইরে চলে যেতে লাগলেন। অবশেষে অন্ধকারে মিলিয়ে গেলেন। যজ্ঞকুণ্ডের সামনে বসে থাকা যুবকটি এই দৃশ্য প্রত্যক্ষ করল। তান্ত্রিক চলে যেতেই সে এবার অট্টহাস্যে ফেটে পড়ল। এইবার আমার পালা। একবার এই সাধনায় সিদ্ধি লাভ করলেই আমি হয়ে উঠব অশেষ ক্ষমতার অধিকারী। এই মহাজগতের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব হবে আমার নখদর্পণে। আমার ধন সম্পদ হবে অফুরন্ত। কুবের সর্বদা আমার গৃহে বসবাস করবে। আর শত্রুর শ্বাসনালী ছিঁড়ে নৃশংসভাবে হত্যা করব এই শক্তির দ্বারা। যুবকটি এবার দ্বিগুণ উৎসাহের সাথে মন্ত্র উচ্চারণ করতে করতে ঘি মিশ্রিত চ্যুত কাষ্ঠ যজ্ঞে আহুতি দিতে শুরু করল। শরীরটা ভালো না থাকায় বিভূতিবাবু আজ অফিসে যাননি, বাড়িতেই বসে আছেন। চৈত্র মাস শেষ হয়ে বৈশাখ মাস পড়েছে আজ 1 সপ্তাহ খানেক হলো, কিন্তু কালবৈশাখীর ঝড় তো দূরের কথা, কোথাও সামান্য বৃষ্টি এমনকি হাওয়ার ছিটে ফোঁটা পর্যন্ত নেই। গরমের চোটে ভূপৃষ্ঠে সর্বত্র মাটি ফেটে চির ধরেছে। ছোট ছোট গুল্ম ও ঝোপঝাড় জাতীয় উদ্ভিদগুলো জলাভাবে শুকিয়ে খড়ের কুটোর মতন আকার ধারণ করেছে। ঘরের পশ্চিমমুখী খোলা জানালাটির সামনে দাঁড়িয়ে বাইরের খোলা মাঠটার দিকে তাকিয়ে এইসব ভাবছিল বিভূতিবাবু। সহসা খোলা মাঠ থেকে আকস্মিক উৎপন্ন শীতল বাতাস এসে তার মুখমণ্ডলকে স্পর্শ করল। প্রকৃতির এই শীতল বাতাসের স্পর্শে তিনি যেন একটু সতেজ ও সুস্থ হয়ে উঠলেন। ফলত বিভূতিবাবু এবার আরও বেশি করে শীতল বাতাসের স্বাদ আস্বাদনের জন্য নিজের মুখটিকে জানালা দিয়ে বেশ কিছুটা বাইরে বের করে দিলেন এবং পশ্চিম আকাশে তাকিয়ে দেখলেন সুদূর কোনো অজ্ঞাত স্থান থেকে তুলোর মতন ছোট ছোট অসংখ্য মেঘখণ্ড উড়ে এসে জমতে শুরু করেছে পশ্চিম আকাশে। ধীরে ধীরে সেই মেঘখণ্ডগুলি একত্রে সম্মিলিত হতে হতে এক বিরাট মেঘমালায় পরিণত হচ্ছে। সেই বিরাট মেঘমালাটির স্বচ্ছ সাদা রং ধীরে ধীরে কিছুটা ধোঁয়াশা এবং কিছুটা কালো বর্ণ ধারণ করতে শুরু করেছে। এই অভূতপূর্ণ দৃশ্য প্রত্যক্ষ করে তিনি নিজ মানসেই বলে উঠলেন, ঈশ্বর, তোমার অশেষ কৃপা। তীব্র বর্ষায় ভিজিয়ে দাও এই শুষ্ক ধরিত্রীকে। প্রবল তেষ্টায় উদ্ভিদসহ সমগ্র জীবকুলের অবস্থা মরণাপন্ন। অজস্র বৃষ্টির ফোঁটা দ্বারা সকলের তৃষ্ণা নিবারণ করো হে প্রভু, নিবারণ করো। এই যে বিভূতিবাবু, জানালা দিয়ে এত একাগ্র চিত্রে কি দেখছো হে? অকস্মাৎ এই আস্বাদনে তিনি জানালা থেকে মুখ সরিয়ে সদর দরজার দিকে তাকিয়ে দেখলেন তার পরম প্রিয় মিত্র কিশোরী সেন নিজের 32 পাটি দাঁত বের করে হাসছে এবং সদর দরজার পাশে পড়ে থাকা হাত পাখাটি তুলে নিয়ে নিজেই নিজেকে হাওয়া করছে। আমার এই অকস্মাৎ আগমনে খুব অবাক হয়ে গেছো বুঝি? আরে কিশোরী যে, তুমি আজ অফিসে যাওনি? না ভাই, আজ আমি অফিসে যাইনি। কিন্তু তুমি কি করে জানলে যে আমিও আজ অফিসে যাইনি? এটাই তো কথা, সব ঠাকুর মশাইয়ের কৃপা হে, বুঝলে, সব ঠাকুর মশাইয়ের কৃপা।
আমি একাই আজ ঠাকুর মশাইয়ের কাছে গিয়েছিলুম, কিন্তু তার কাছে পৌঁছতেই তিনি বললেন, একা আসলে যে তোমার সঙ্গীটিকেও ডেকে নিয়ে এসো। সেও আজ অফিস কামাই করেছে। ঠাকুর মশাইয়ের এ কথা শুনে আমি তো অবাক। তারপর সোজা তোমার বাড়িতে আসা, আর এখানে এসে তোমাকে দেখে আমি তো আরও বেশি অবাক। ভাবা যায় ঠাকুর মশাইয়ের কি দুর্ধর্ষ ক্ষমতা হে। সত্যি ওনার তারিফ করতে হয় বটে। তারিফ ওনার বাড়িতে গিয়ে করবো কোন। এখন চলো তো, চলো তাড়াতাড়ি চলো। আর কিন্তু আকাশে যে মেঘ করেছে, ছাতাটা সঙ্গে নিয়ে যায়। দাঁড়াও। না লাগবে না, বৃষ্টির ব্যাপার, ও ঠাকুর মশাই দেখে নেবে কোন। ওনার বাড়িতে না পৌঁছানো পর্যন্ত দেখবে বৃষ্টি নামবে না, দেখে নিও তুমি। বন্ধু কিশোরী সেনের তাড়া খেয়ে বিভূতিবাবু হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। তারপর রাস্তায় নেমে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, কই গো, আমি ঠাকুর মশাইয়ের বাড়ি যাচ্ছি, তুমি সদর দরজাটা চাপিয়ে দিও কিন্তু। বিভূতিবাবুর স্ত্রী বাড়ি থেকেই উত্তর দিলেন, যাচ্ছ যাও, কিন্তু ফিরতে যেন সন্ধে না হয়। বিভূতিবাবু প্রত্যুত্তরে আর কিছু বললেন না। মিত্র কিশোরী সেনের সাথে নীরবে হাঁটতে শুরু করলেন তিনি। কি হে বিভূতি, তোমাকে আজ এরকম মনমরা দেখাচ্ছে কেন? একেবারে নিশ্চল আর নিরস ভঙ্গিতে হাঁটছো যে, তুমি যেন এখানে থেকেও নেই। এই প্রশ্ন করলেন কিশোরী। আর বলো না হে কিশোরী, শরীরটা আজ বড্ড খারাপ। সকাল থেকে কীরকম যেন একটা শক্তিহীনতা শরীরে প্রকাশ পেয়েছে, কোনো কিছুতেই মন বসছে না। ধীর কণ্ঠে উত্তর দিলেন বিভূতি। ও বুঝেছি, আসলে এত গরম তো আজ, সেই জন্যই মনে হয় তোমার শরীরটা এরকম করছে। গরমের চোটে ইন্দ্র দেবতা মনে হয় গ্রীষ্মকালীন ছুটি নিয়েছিলেন হে। তবে চিন্তা নেই, আজ উনি অন ডিউটি আছেন। তারানাথের বাড়িতে পৌঁছলেই বৃষ্টি নামিয়ে দেবেন। কিশোরী সেনের কথা শুনে বিভূতিবাবু খানিকটা হাসলেন। তারপর বললেন, কিশোরী, তুমি পারো বটে। চাকরিটা ছেড়ে সার্কাস দলে তো যোগ দিতে পারো হে। সং সেজে মানুষকে হাসালে আরো বেশি উপার্জন করতে পারবে, বুঝেছ? নাহি বন্ধু, তা আমি কবু করিতে পারিব না। তোমার সাথে আর কি বা ঠাট্টা করে আমি যে আনন্দ পাই, তা আমি অপর কারো কাছ থেকে পাইব না। তাই তোমার এই অনুরোধ আমি সবিনয়ে খারিজ করিলাম। হয়েছে কিশোরীবাবু, আর সাধু ভাষা প্রয়োগ করতে হবে না। তা বলছিলাম কি, ঠাকুরমশাইয়ের জন্য কিছু নিয়েছো? না নিলে বলো, আমি দোকান থেকে গিয়ে নিয়ে আসছি। কিশোরী সেন এবার একটু বিরক্তির স্বরেই বললেন, বিভূতি, তুমি আমাকে কি ভাবো বলো তো? সে কি আর বলতে হয়? ঠাকুরমশাইয়ের জন্য আজ আমি 4টে পাসিং শো নিয়েছি, তেলে ভাজাও নিয়েছিলাম, সেগুলো দিয়ে এসেছি। এখন পকেটে শুধু ওই পাসিং শোগুলোই আছে, বাড়িতে পৌঁছে ওনাকে দিয়ে দেব। বাহ, বেশ। তা এভাবে হেঁটেই যাবে নাকি বাসে চড়ে যাবে? আরে এই তো 15 মিনিট খানেক পথ, হেঁটেই যাব, চলো। তাতে ভাড়াটাও বাঁচবে, আবার ব্যায়ামটাও হয়ে যাবে শরীরে। চলো। যত ইচ্ছসী তত করিস আমি, তোমার যা ইচ্ছে করো ভাই। তবে মাথাটা বড় ধরেছে আজ, বুঝলে? একটা পাসিং শো যদি... বলতে হবে না, বুঝতে পেরেছি আমি। এই নাও। এ কথা বলে কিশোরী সেন নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে একটা পাসিং শো বের করে বিভূতিবাবুর হাতে দিলেন। আচ্ছা কিশোরী, দেশলাই আছে? আছে বই কি, এই নাও। এই বলে কিশোরী সেন পায়জামার সাইড পকেট থেকে একটি দেশলাই বের করলেন এবং একটি কাঠি জ্বালিয়ে বিভূতিবাবুর মুখে পাসিং শোটিকে অগ্নিসংযোগ করে দিলেন। তারপর পুনরায় বললেন, না, এবার একটু তাড়াতাড়ি পা চালাও বাপু। হ্যাঁ, পাসিং শোটা শেষ করে দ্রুত এগোবো। চলো। তা তুমি একটু ধূমপান করবে নাকি কিশোরী? না আব্বা, আজকে আর খাবো না, বুঝলে? ওই তোমার বাড়িতে যাওয়ার সময় একটা খেয়েছিলুম আর কি। আচ্ছা ঠিক আছে, চলো।
বিভূতিবাবু পাসিং শোটি শেষ করে রাস্তায় ফেলে পা দিয়ে পিছতে পিছতেই বললেন। এবার দুজনেই খুব দ্রুত হাঁটতে শুরু করলেন। খানিকক্ষণ পর মঠ লেনে তারানাথের বাড়ির সদর দরজার সামনে উপস্থিত হয়ে কিশোরী সেন ডাকতে শুরু করলেন, ঠাকুরমশাই, আরে ও ঠাকুরমশাই, আরে দরজা খুলুন, আপনার আদেশ মতন আপনার প্রিয় শ্রোতা বন্ধুকে আমি নিয়ে এসেছি। বাড়ির ভেতর থেকে তারানাথ উত্তর দিলেন, ও কিশোরী এলে, একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি চারিমাকে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। চারি, ও চারিমা, আরে সদর দরজাটা খুলে দে মা, তোর কাকাবাবুরা এসেছেন তো। কিছুক্ষণ পর চারি এসে সদর দরজা খুলে দিল এবং বলল, ও কাকাবাবু, আসুন না, আসুন আসুন, ভেতর আসুন না আপনারা। বিভূতিবাবু এবং কিশোরী সেন বাড়ির ভেতরে প্রবেশ করলেন। হ্যাঁ, আচ্ছা মা, ঠাকুরমশাইয়ের ঘর থেকে একজন অপরিচিত লোকের কণ্ঠ শোনা যাচ্ছে, বাড়িতে কেউ এসেছেন নাকি? হ্যাঁ কাকাবাবু, একটি যুবক আপনাদের আসার খানিকক্ষণ আগেই এসেছে। চারির কথা শুনে কিশোরী সেন বলে উঠলেন, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, তার মানে তোমার বাবার কাছে হাত টাত কেউ দেখাতে এসেছে নাকি? হ্যাঁ, হবে হয়তো কাকাবাবু, আপনারা যান না, বাবার ঘরে গিয়ে বসুন, উনি ওখানেই আছেন। চারির কথা মতন বিভূতিবাবু ও কিশোরী সেন তারানাথের ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করলেন কালো পাঞ্জাবি ও সাদা ধুতি পরিহিত বছর 20-22 এক গৌরবর্ণ ও স্বাস্থ্যবান যুবক তারানাথের সম্মুখে বসে আছে। সে যেন কোনো এক অজ্ঞাত কারণে বেশ আতঙ্কিত। যুবকটি নিজ ধুতির এক প্রান্ত দ্বারা নিজের গলদঘর্ণ মুছতে মুছতে তারানাথ তান্ত্রিককে নিম্ন স্বরে কিছু একটা বলছে। তারানাথ তান্ত্রিক দরজার সামনে বিভূতিবাবু ও কিশোরী সেনকে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দিত চিত্তে বলে উঠলেন, আরে বিভূতি, আরে কিশোরী, তোমরা দরজার সামনে দাঁড়িয়ে পড়লে যে, এসো হে, এসো এসো, ভেতরে এসো তোমরা। তারানাথের কথা শুনে দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারানাথ ও অজ্ঞাত যুবকটি মেঝেতে আসন পেতে বসেছিল। তারানাথের পাশে আরও ফাঁকা দুটি আসন আগে থেকেই পাতা ছিল। তারা দুজনে সেই আসন দুটিতে গিয়ে বসলেন। রমেশ, ইনারা দুজন আমার মিত্র, স্থানীয় লোক, তাই ভয়ের কোনো কারণ নেই হে, বুঝলে? তুমি বিনা দ্বিধায় ইনাদের সামনে তোমার সমস্ত কথা আমায় খুলে বলতে পারো। আর যদি ইনাদের সামনে সমস্তটা খুলে বলতে তোমার সংকোচ বোধ হয়, তাহলে চলো তোমাকে অন্য ঘরে নিয়ে যায়। তারানাথ নিজের সামনে বসে থাকা অজ্ঞাত যুবকটিকে উদ্দেশ্য করে কথাগুলি বললেন। তারানাথের কথা শুনে যুবকটি এবার ম্লান হেসে উত্তর দিল, না না ঠাকুরমশাই, এ কি বলছেন আপনি? যেখানে আপনার শুনতে কোনো দ্বিধা নেই, সেখানে আমার কি বলতে কোনো সংকোচবোধ থাকতে পারে বলুন? এবার তারানাথ বললেন, বাহ বাহ বাহ, বেশ বেশ, তবে ইনাদের সঙ্গে তোমার পরিচয়টা আগে করিয়ে নি। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ। তারানাথ এবার নিজের ডান দিকে অঙ্গুলি নির্দেশ করেই বলল, এই যে ইনার নাম বিভূতি। তারপর বাদিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, আর ইনার নাম হলো কিশোরী। দুজনেই চাকরিজীবী মানুষ, তাই খুব সময় হাতে না পেলেও যখনই অবসর পায় তখনই আমার এখানে ছুটে আসে। অজ্ঞাত যুবকটি এবার বিভূতিবাবু ও কিশোরী সেনকে উদ্দেশ্য করেই বলল, নমস্কার বিভূতিবাবু, আর নমস্কার কিশোরীবাবু। আমার নাম রমেশ ঘোষ, আমার বাড়ি কালিম্পংয়ে। যুবকটির কথা শেষ হতে না হতে বিকট শব্দে বিদ্যুৎ চমকে উঠল। কিশোরী সেন আকস্মিক উৎপন্ন এই বিদ্যুৎ গর্জনে হকচকিয়ে উঠে নিজের বুকে হাত দিয়েই বললেন, উফ বাপরে, এভাবে বিদ্যুৎ চমকায় নাকি? আর একটু হলে হয়তো আমার হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যেত। উফ।
বাপরে বাপ! তারানাথ ওনার কথা শুনে হাসতে হাসতে বললেন, কিশোরী, পুরুষ মানুষ এত ভয় পেলে হয় না কি? বৃষ্টি শুরু হবে, তাই ওইভাবে মেঘ গর্জে উঠল। তবে যদি ভয় টয় পেয়ে থাকো, তাহলে যাওয়ার সময় আমার থেকে একটু জল পড়া নিয়ে যেও, ভয় টয় সব কেটে যাবে। কিশোরী সেন এবার খানিকটা কাঁচুমাচু স্বরে বলে উঠল, তা তা দিয়েন তাহলে ঠাকুরমশাই। তারানাথ স্বল্প হেসে বললেন, ঠিক আছে ঠিক আছে, নিও নিও। তারপর রমেশকে উদ্দেশ্য করে বললেন, বাবা রমেশ, তুমি আর দেরি করো না বাবা, তোমার সমস্যার কথা এবার আমাকে খুলে বলো। রমেশ বলল, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আমি গোড়া থেকেই আপনাকে বলছি। আমার এই বেশভূষা দেখে আপনারা হয়তো আমাকে কোনো অভিজাত বা ধনী পরিবারের সন্তান বলে মনে করতে পারেন। যদি আপনারা আমাকে তাই মনে করেন, তাহলে আপনারা নির্ভুল। আমাদের বর্তমান অবস্থা কোনো ধনী জমিদার বা অভিজাত শ্রেণীর লোকের থেকে কোনো অংশে কম নয়, কিন্তু প্রথম থেকেই আমরা এতটা ধন সম্পদের অধিকারী ছিলাম না। পূর্বে আমরাও ছিলাম আর 5টা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মতন, যারা দিন আনে দিন খায়, আবার রাত পোহালেই কাজের সন্ধানে বেরিয়ে যায়। আসলে আমার দাদা ভবেশ ঘোষ 2 বছর আগে এক বিশেষ উপায়ে এই ধন সম্পদ জোগাড় করেছিল, আর এই ধন সম্পদ জোগাড় করার সেই বিশেষ পন্থায় আমাদের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছে ঠাকুরমশাই। রমেশের কথার মাঝখানে কিশোরী সেন হঠাৎ বলে উঠলেন, মানে রমেশ, কিছু মনে করো না, মানে আমি বলছিলাম কি, তুমি ঘটনাগুলো সংক্ষেপে না বলে যদি গোড়া থেকে খুলে বলতে, তাহলে ঠাকুরমশাইরও বুঝতে সুবিধে হতো, আর তোমার বিপদ সম্পর্কে আমরাও কিছুটা অনুধাবন করতে পারতাম আর কি। রমেশ এবার একটি গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তখন আমার বাবা জীবিত ছিলেন। তিনি ছিলেন জমিদার হীরেন দত্তের বাগানের একজন সামান্য মালি। আমার বয়স তখন কত হবে, 10 কি 11, আর আমার দাদার বয়স ছিল ওই 15 কি 16। দাদা বয়সে বড় হওয়ায় বাবা ওকে মালির কাজ শেখানোর জন্য জমিদার বাড়িতে নিয়ে যেতে শুরু করেন। তার জমিদার হীরেন দত্তেরও আমার দাদার সমবয়সী একটি কন্যা ছিল। কন্যাটির নাম ছিল কমলা। তা এই কমলা ছিল বেশ রূপবতী, মাঝারি উচ্চতা, গৌরবর্ণ গায়ের রং, রাঙ্গা ঠোঁট এবং লম্বা কালো চুলের বাহার ছিল কমলার সৌন্দর্যে এক অন্যতম শোভা। দাদার সাথে কয়েকবার জমিদার বাড়িতে গিয়ে আমি কমলার সেই সৌন্দর্যকে স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলাম। বয়সের দিক থেকে খুব বেশি একটা পার্থক্য না থাকায় কমলা ও দাদার মধ্যে এক বিশেষ সখ্যতা গড়ে উঠেছিল। বাবা প্রথম দিকে দাদাকে জোর করে জমিদার বাড়িতে নিয়ে যেতেন, কিন্তু কমলার সাথে সদ্ভাব হওয়ার পর থেকে সে কোনো জোড়াজুড়ি ছাড়াই স্বাচ্ছন্দ্যে জমিদার বাড়িতে যাতায়াত শুরু করে। উদ্যান পালনবিদ করার পাশাপাশি সময় ও সুযোগ পেলেই দাদা কমলার সাথে কথা বলতো এবং কমলা দাদাকে দাবা খেলা শেখাতো। এভাবেই 4-5 বছর কেটে যাওয়ার পর জমিদার হীরেন দত্ত আমার দাদা ও কমলার সদ্ভাব দেখে দাদাকে তার ব্যক্তিগত সেবক ও প্রহরী রূপে নিযুক্ত করে। জমিদার হীরেন দত্ত কমলার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে থাকেন। ফলত অনেক জমিদার পুত্র কমলাকে দেখতেও এসেছিলেন, কিন্তু কুণ্ডলী বংশ বা জাতিগত শ্রেণীর অমিল থাকার দরুন জমিদার হীরেন দত্ত প্রত্যেকটি সম্পর্ককে নাকচ করতে থাকেন। এভাবেই কেটে যায় আরও 2টি বছর। কমলা হয়ে উঠতে থাকে 22 ঊর্ধ্ব, আর ভাগ্যক্রমে হীরেন দত্ত নিজের মনস্ফূত একটি পাত্রের সন্ধান পান। ফলত সেই পাত্রের সাথেই জমিদার বাবু কমলার বিবাহ স্থির করেন। কিন্তু বিবাহ স্থির হওয়ার 2 দিন পরই কমলা সকলের ধারণাতীত একটি কাণ্ড ঘটিয়ে ফেলে।
সেদিন মধ্যাহ্নকালে আমার দাদা কমলার কক্ষের দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত ছিল। আপনাদের আগেই বলেছি, জমিদার হীরেন দত্ত দুজন বিশ্বাসী যুবককে নিজ কন্যার ব্যক্তিগত দ্বাররক্ষী হিসেবে নিযুক্ত করেছিল। তার মধ্যে একজন ছিল আমার দাদা ভবেশ ঘোষ, আর একজন ছিল জমিদারেরই কোনো এক দুঃসম্পর্কের ভাগ্নে সম্বল দত্ত। তার সেদিন কোনো এক অজ্ঞাত কারণে সম্বল দত্ত জমিদার বাড়িতে অনুপস্থিত ছিল, আর এই সুযোগে কমলা নিজ কক্ষের বাইরে পাহারারত আমার দাদাকে গোপনে নিজের কাছে ডেকে পাঠায়। দাদা কমলার ঘরে উপস্থিত হলে কমলা বলে, ভবেশ, তোমাকে একটি অতি গোপন কথা বলার আছে। আমি অনেক দিন থেকে তোমাকে এই কথাটা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় আর সুযোগের অভাবেই বলা হয়ে ওঠেনি। তা তুমি শুনেছ তো, আমার পিতা আমার বিবাহ স্থির করেছেন? কমলার কথা শুনে দাদা বলল, হ্যাঁ হ্যাঁ কমলা, আমি তো সব শুনেছি। কিন্তু আমার তো এই বিবাহে মত নেই, কারণ বহুদিন আগে থেকেই তোমাকে আমার হৃদয়ে আমি স্থান দিয়েছি, শুধু তোমার সম্মুখেই সেটা প্রকাশ করতে পারিনি। কমলার কথা শুনে আমার দাদা ভয়ার্ত কণ্ঠে বলেছিল, এ কি বলছো কমলা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও যে আমাকে ভালোবাসো সেটাও আমার অজানা নয়। কমলা সেদিন ঠিকই বলেছিল। ভবেশদা সত্যি কমলাকে খুব ভালোবাসত, কারণ কমলার সাথে যেদিন প্রথম দাদার সাক্ষাৎ হয়েছিল সেদিন থেকেই দাদা নিজ হৃদয়ে প্রণয় অক্ষরে কমলার নাম খোদাই করেছিল। কিন্তু ভয়ে সে কথা কোনোদিন কমলার কাছে প্রকাশ করেনি দাদা। কমলাকে ভালোবাসলেও দাদা নিজের অবস্থা সম্পর্কে অবগত ছিল, তাই দাদা কমলাকে বলেছিল, এটা 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 সত্যি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা কখনোই এক হতে পারবো না কমলা, কারণ তুমি হলে গিয়ে একজন জমিদার কন্যা, আর সেখানে আমি হলাম একজন সামান্য দ্বাররক্ষী মাত্র। তোমার সম্মুখে আমার অবস্থা খুবই ক্ষুণ্ণ কমলা। প্রেমে ক্ষুদ্র বা বৃহৎ বলে কিছু হয় না। প্রেমকে যেমন কোনো এককের দ্বারা পরিমাপ করা যায় না, ঠিক তেমন ভাবে এতে কোনো উচ্চ নিচ মানদণ্ডও থাকে না। তাই আমাকে গ্রহণ করো তুমি। না 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 কমলা, এটা হয় না, এটা হয় না কমলা। কেন হয় না? আমরা এখান থেকে বহু দূরে পালিয়ে যাব, যেখানে তোমার আর আমার মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমরা নির্দ্বিধায় এক হতে পারবো। যে হৃদয়ে আমি তোমাকে স্থান দিয়েছি, সেখানে অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে স্থান দিতে পারবো না। তাই মহাকালকে শপথ রেখে বলছি, তুমি যদি আমাকে বিবাহ না করো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কমলার এরূপ কথা শুনে আমার দাদা আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, এ কি বলছো কমলা তুমি? কিন্তু আমি কিভাবে তোমাকে বিবাহ করব? তোমাকে বিবাহ করলে তোমার পিতা আমার সঙ্গে তোমাকেও প্রাণদণ্ড দেবেন, আর আর আমার সেরূপ কোনো আত্মীয় বা গুপ্ত স্থানের কথাও জ্ঞাত হচ্ছে না যে সেখানে আমরা সুরক্ষিত থাকব। কেন বুঝতে পারছো না তুমি? তোমার পিতা যে করেই হোক আমাদের খুঁজে বের করবেই। একটি স্থান আছে যেখান থেকে পিতা আমাদেরকে খুঁজে বের করতে পারবেন না, আমার বনবাসী সখীর গৃহ। আমরা না হয় সেখানেই পালিয়ে যাব। কিন্তু বাইরে তো তোমার পিতা কড়া পাহারার ব্যবস্থা করে রেখেছেন। সেই পাহারাদারদের চোখকে ফাঁকি দিয়ে একটি পক্ষী পর্যন্ত জমিদার বাড়ির অন্দরে, এমনকি অন্দর থেকে বাইরে পর্যন্ত বেরোতে পারে না। তাহলে সেখানে যাব কি করে? এবার কমলা বলল, সে দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু আজকে রাতে জমিদার বাড়ির বাইরে লুকিয়ে থেকো। সম্বর আজ আসবে না, তাই আজ রাতেই বহিস্থ পাহারাদারদের চোখে ফাঁকি দিয়ে আমি কোনোভাবেই গৃহের বাইরে উপস্থিত হব। তারপর সেখান থেকে দুজনে অরণ্য পথে সেই বনবাসী সখীর গৃহে উপস্থিত হব। জমিদার কন্যা কমলা ছিল খুব বুদ্ধিমতী। কথানুরূপ মধ্যরাতে সকলের চোখে ফাঁকি দিয়ে সে জমিদার বাড়ির বাইরে বেরিয়ে গেল। আমার দাদা আগে থেকেই জমিদার বাড়ির সম্মুখে একটি স্থানে আত্মগোপন করেছিল। কমলাকে বেরোতে দেখে দাদা তার কাছে উপস্থিত হলো। তারপর রাত্রিকালে অরণ্য পথে দুজনে জমিদার বাড়ি থেকে প্রায় 50 মাইল দূরে বনবাসী সখীর গৃহে গিয়ে উপস্থিত হলো। সেই সখী তাদের অরণ্যের একটি গুপ্ত স্থানে লুকিয়ে রেখেছিল, কিন্তু কমলার পোড়া কপাল সেই সখীর পিতামাতা তাদের
অভিসন্ধি বুঝতে পেরে মোটা অর্থের লোভে পরদিন সকালে এসেই জমিদার হীরেন দত্তকে সব খুলে বলেন এবং তাদের ঠিকানাও বাতলে দেন। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।